কারণ হচ্ছে এখনকার যে সোশ্যাল মিডিয়াতে সে খবর সর্বত্র আসছে। আর আমরা মহিলারা যারা আমরা মায়েদেরও মিছিল হয়েছে, যারা শুধু মা, যারা মনে করে যে আজকের প্রজন্মকে আমাদের রক্ষা করতে হবে, পরবর্তী প্রজন্মকে আমাদের রক্ষা করতে হবে, মায়েরা আজকে গর্জে উঠেছে। কারণ শুধু আরজি করের ঘটনায় গর্জে ওঠেনি, সর্বসময় আরজি করটা হলো একটা ল্যাম্প পোস্ট বলতে পারেন। এবং যেখানে সে কাজের জায়গাতে তারা হচ্ছে যেভাবে তাকে শুধু একজন নয় বলেছে যে বহুজন, 18 থেকে 20 জন তাকে হচ্ছে ধর্ষণ করেছে, মরার পরও ধর্ষণ করেছে এবং তাকে খুন করেছে। যেটা বিভৎসতা, সব থেকে ছোট ছোট বাচ্চা মেয়ে থেকে আরম্ভ করে আমরা দেখেছি সর্বত্র মেয়ে, মহিলা, কন্যা সন্তান সবার উপরে অত্যাচার হচ্ছে। কিন্তু অত্যাচারের পর যে শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি, তা কিন্তু ব্যবস্থা হয়নি। সেটাই হচ্ছে আমাদের দাবি, যে যেভাবে দুষ্কৃতীরা প্রতিনিয়ত তারা হচ্ছে ফুলে ফেপে উঠছে, দুষ্কৃতীদের তারা হচ্ছে সিন্ডিকেট, তারা হচ্ছে ফুলে ফেপে উঠছে, তারা তাদের যে অপরাধ, সেই অপরাধ বোধটা তাদের জাগিয়ে দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে। সেই জন্যই তারা হচ্ছে আবার এই অপরাধ করার চেষ্টা করছে, অপরাধ বাড়ছে। আপনারা দেখলেন কিছুদিন আগে, মানে 10-15 আগে, সিঙ্গুরের যে অত্যাচার, সে মেয়ে তাকে হচ্ছে অত্যাচার করেছে, অত্যাচার করে ফেলে দিয়েছে হরিপালে। এর জন্য আমরা সর্বত্র লড়াই করেছি। আমরা ওখানে থানায় গেছি, আমরা ওখানে যে পুলিশ যে পোস্টিং রয়েছে, গ্রামীণ যে পুলিশ স্টেশন রয়েছে, সেখানে আমরা গেছি। সেখানে গিয়েও কিন্তু তাদের পরিবারকে এমন ভাবে রেখেছে, তাদের পরিবারকে এমন ভয় দেখাচ্ছে, তারা কিন্তু পরবর্তীর জন্য তারা কিন্তু আর ভয় পায়নি, ভয় পাচ্ছে। কিন্তু তিলোত্তমার সেই হচ্ছে তাদের শেষ প্রদীপ, তাদের জ্বলে ওঠা প্রদীপ, সেই প্রদীপ একেবারে নিভে গেছে বলে তার বাবা মা কিন্তু শেষ চেষ্টা করছে, শেষ দেখে তবে ছাড়বে। এবং আমরাও মনে করি, আমরা সাধারণ গরিব মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, ছাত্র, যুব, মহিলা সহ আপামর মানুষ, তারা হচ্ছে চাইছে যে দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক। সেজন্যই আমরা 26 তারিখে যে সমাবেশ, সেই সমাবেশটা আমরা বৃহৎ আকারের সমাবেশে রূপান্তরিত করতে চাই কলকাতার বুকে, এবং আমরা চাই দোষীরা শাস্তি পাক। এইটার জন্যই আজকে আপনাদের কাছে আসা। আপনারা নিশ্চয়ই যারা উপস্থিত হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের যারা ছাত্র যুবরা রয়েছে তারা আপনাদের কাছে বলবেন। আচ্ছা, এখন বলবেন আমাদের রাজ্য কমিটির প্রেসিডেন্ট ধ্রুবজ্যোতি সাহা। আচ্ছা, সভাপতি ও উপস্থিত কমিটি গ্রামের আমার মা, বোনেরা, দিদিরা, দাদারা, কাকারা যারা এসেছেন, সকলকে অভিনন্দন জানাচ্ছি। মূল কথা, আমাদের পূর্ববর্তী বক্তা আপনাদের সামনে বলেছেন যে আমাদের এই যে লড়াই, এই লড়াইটা আমরা ডিওয়াইএফআই, এসএফআই এবং আইএফআই একা করতে পারবো না। এই লড়াইটায় সাধারণ মানুষের সাহায্য চাই। ছাত্র, যুব, মহিলা, কৃষক, শ্রমিক, মজুর, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, আমরা সবারই সাহায্য চাইছি। সাহায্য কারণ কি? সাহায্যতার মূল কারণটা হচ্ছে আরজি কর হসপিটালের একজন পড়ুয়া ডাক্তারকে এভাবে নৃশংসভাবে খুন করলো, ধর্ষণ করার পরে খুন করলো, এবং খুন করার পরে তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশ এবং এই রাজ্যের পুলিশ প্রশাসনের একটা বড় অংশ, আরজি কর হসপিটালের একটা কর্তৃপক্ষ গোটা বিষয়টাকে ধামাচাপা দিতে চাইছে। একজন মেয়েকে, মায়ের সঙ্গে কিছুক্ষণ আগে কথা, রাত্রেবেলায় হঠাৎ হসপিটাল থেকে ফোন করছে, আপনার মেয়ে অসুস্থ, আপনি তাড়াতাড়ি আসুন। আপনারা বলছে কিছুক্ষণ আগে মেয়ের সঙ্গে কথা, আপনারা তাড়াতাড়ি আসুন। এসে বলছে দেহটাকে দেখতে দিচ্ছে, বলছে আপনার মেয়ে সুসাইড করেছে। একটা মেয়ের গোটা শরীরটাকে দুষ্কৃতীরা কয়েকজন মেয়ে ছিঁড়ে খেয়েছে, গোটা শরীরে আঁচড়ের দাগ, গোটা শরীরে হচ্ছে যন্ত্রণার দাগ। সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েটাকে বলছে সুসাইড বলে, আত্মহত্যা বলে চারিদিকে চাইছে। যখন আমরা সেই অবস্থায় পৌঁছালাম, তড়ি ঘড়ি করে ওরা মনে করলো। আমরা বলেছিলাম পরিবারের লোকের সঙ্গে 2-3 মিনিট কথা বলতে দেব, কিন্তু এই রাজ্যের পুলিশ কথা বলতে দিল না। এমনকি সঙ্গে সঙ্গে আমরা যখন গাড়ির সামনে দাঁড়ালাম, আমাদেরকে ঠেলে ঠেলে দিই, পারলি পরে আমাদের গাড়ির শরীরের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। জোর জবরদস্তি মেয়েটার বডিটাকে নিয়ে গিয়ে হাজার হাজার পুলিশ দিয়ে গোটা গ্রাম ঘুরে দিই। যে মেয়েটা গ্রামে ছোট্ট থেকে বড় হয়েছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ডাক্তার, শিক্ষক, কারোর সঙ্গে, মা বাবার সঙ্গে ভালোভাবে দেখা করতে দিল না। মা বাবা একটু চোখের দেখাতে দিচ্ছে, তার মেয়েকে ছুটি পারে।
আমরা যখন বললাম পরিবারের লোকের সঙ্গে কথা বলি, কিন্তু যেহেতু প্রমাণটাকে লোপাট করতে হবে, মেয়েটাকে সঙ্গে সঙ্গে তৃণমূলের লোক আর পুলিশ দিয়ে মেয়েটাকে পুড়িয়ে দিই। পরবর্তী সময়ে যখন মা বাবার সঙ্গে আমরা কথা বলছি, তারা বলছে আমরা চেয়েছিলাম দেহটাকে এখন পোড়াবো না, ফ্রিজে প্রিজার্ভ করে রাখবো, প্রিজার্ভ করে রাখার পরে পরবর্তী ক্ষেত্রে তদন্তের সাফল্য পাওয়া যাবে। কিন্তু ঘটনা কেন এটা ধামাচাপা দেওয়া যায়। আমরা যখন অবস্থান শুরু করলাম, লড়াই শুরু করলাম, যে ঘরটায় ঘটনাটা ঘটেছে, অত্যাচার করেছে যে মেয়েটার উপর, সব ঘরগুলোকে ভাঙছে। আমরা যে আটকানোর চেষ্টা করলাম, 14 তারিখে গোটা রাজ্যের মা বোনেদেরকে আমরা বললাম যে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, 14 তারিখে ভারতবর্ষের স্বাধীনতাকে আরো একবার মানুষের হাতে স্বাধীনতার মশালটাকে জ্বালাতে হবে। তাই আসুন মশাল মিছিল করে। 14 তারিখ গোটা পশ্চিমবাংলায় সমস্ত জায়গায় মশাল হলো, আরজিকর হসপিটালের সামনে মশাল মিছিল চলছে। সেই সময় তৃণমূল কয়েকজন দুষ্কৃতীকে নিয়ে গিয়ে গোটা হসপিটালটাকে ভেঙে তছনছ করে দিল। মনে রাখবেন যে আরজিকর হসপিটালের প্রত্যেকটা ইট, প্রত্যেকটা পাথর, প্রত্যেকটা বেড, প্রত্যেকটা যন্ত্রপাতি আপনাদের জনগণের পয়সা দেখে না, আপনাদের ট্যাক্সের পয়সা দেখে না, তৃণমূল সেটাকে নষ্ট করে। আমাদের কমরেডদেরকে মিথ্যা মামলায় জেলে পাঠালো, আমাদের কমরেডদেরকে মিথ্যা মামলা দিল, আমাদের কমরেডদের উপরে আক্রমণ করলো। কেন আরজিকর হসপিটালের ওই প্রিন্সিপালের উপরে আক্রমণ? কেন প্রিন্সিপাল গোটা বিষয়টাকে ধামাচাপা দিতে চাইছে? তার কারণ প্রিন্সিপাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি ঘনিষ্ঠ সম্পর্ক আছে আমাদের জানা নেই। ওই প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ওই হসপিটালে হাজার পাতা ওর বিরুদ্ধে অভিযোগ জমা ছিল। অভিযোগ জমা দেওয়ার পরেও দুবার ট্রান্সফার আসে, তারপরে সন্দীপ ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায় ট্রান্সফার করে। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি। এখন জানা যাচ্ছে ওই হসপিটালে ভর্তির ক্ষেত্রে ওই সন্দীপ ঘোষ টাকা তুলত, সেই টাকার ভাগ কালীঘাটে যেত। ওখানে একটা ড্রাগসের র্যাকেট চক্র চলত, সেখান থেকে প্রচুর পয়সা তোলা হতো। কোভিডের সময় যে সমস্ত জিনিসপত্র কেনা হয়েছিল হসপিটালে, বাজারে যা দাম তার থেকে 8%, 10% বেশি হারে ওই জিনিসপত্রগুলোকে কেনা হলো। এমন এখন কি যৌন ব্যবসার সঙ্গে লিপ্ত করে দিয়েছিল একটা বড় অংশকে ওই হসপিটাল। বিভিন্ন ফিল্ম বানানো শুরু করেছিল, তাদেরকে দিই মারা যাওয়ার পরে আবার যে মা বোন তাদেরকে ফিল্ম বানানোর কাজ শুরু করেছিল। এই সমস্ত ঘটনা যখন ড্রাগ পাচার, মহিলার উপর আক্রমণ, বডি আছে সেই বডিতে মারা যাওয়ার পরে হঠাৎ বডি খুঁজে পাওয়া যায় না কেন? বডিতে ওরা লুকিয়ে দেয়। ওই বডি থেকে চোখ, বডির কিডনি, হাত, বিভিন্ন জিনিসগুলোকে তারা বিক্রি করে। তার যে রেখে সবটা জেনে যাওয়ার পরে মেয়েটাকে ধর্ষণ করলো এবং পরিকল্পিতভাবে খুন করলো। আমরা বলছি খুন, ধর্ষণ আর আরজিকর হসপিটালের দুর্নীতি শুধু আরজিকর হসপিটালে নয়, পশ্চিম বাংলায় গোটা ভারতবর্ষের মাটিতে প্রতি 24 ঘন্টায় একজন করে মা বোনেরা ধর্ষণের শিকার হচ্ছে। এই দুর্নীতি শুধু আরজিকর হসপিটালে নয়, আপনার এলাকার স্বাস্থ্য কেন্দ্রে এই দুর্নীতি পৌঁছে গিয়েছে। বামপন্থী সরকারের সময় স্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত ডাক্তার আসতো, এখন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো যাবেন দেখবেন ডাক্তার নেই। আপনি রুরাল হসপিটালগুলো যাবেন সেখানে দেখবেন ডাক্তার নাই, সেখানে ওষুধ নাই। আমার প্রসূতি মাদের জন্য যে টিকা লাগে সেই টিকা পাওয়া যাচ্ছে না, বাচ্চাদের জন্য যে টিকা লাগে সেই টিকা পাওয়া যাচ্ছে না। এই টাকা কোথায় যাচ্ছে? শুধু তাই নয়, প্রসব যন্ত্রণায় মা ছটফট করছে, লেবার রুমে আমার মা আছে, বাচ্চা অর্ধেকটা বেরিয়ে এসছে, সেই সময় ডাক্তার বেরিয়ে এসে বলছে তাড়াতাড়ি আপনি গ্লাভস কিনে নিয়ে আসুন, বাড়ির লোককে বলছে টিটেনাস ইঞ্জেকশন নিয়ে আসুন। হসপিটালে গ্লাভসটা পর্যন্ত দিদিমণি সাপ্লাই দিচ্ছে না। শুধু তাই নয়, একটা ওষুধ সাপ্লাই দিচ্ছে না। কিন্তু বামপন্থী সরকারের সময় ডাক্তার থাকতো, ওষুধ থাকতো, ছোটখাটো ওটিগুলো হতো, আজকে হচ্ছে না। আজকে গ্রামীণ হসপিটালগুলোই পুষ্টিকর খাবার পাওয়া যাচ্ছে না। লাইকেশন অপারেশন গ্রামীণ হসপিটালগুলোই বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রামীণ হসপিটালগুলোই একটা এক্সরে হবে না, একটা ইমার্জেন্সি ব্যবস্থা হবে না, সমস্ত কিছু বন্ধ হয়ে যাচ্ছে। কেন? কারণ সবটাই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। বামপন্থী সরকার অঙ্গনওয়াড়ি সেন্টার চালু করেছিল কেন? অঙ্গনওয়াড়ি সেন্টারে গ্রামের গরিব ছেলেরা, বাচ্চা ছেলেরা একটু পড়াশোনা করবে আর একটু পুষ্টিকর খাবার পাবে, আর প্রসূতি মারা ওখান থেকে একটু ডিম, একটু সোয়াবিন, একটু ডাল আর একটু ভাত হয়তো পাবে। এখন অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো যাবেন দেখবেন কোনো জায়গায় ডাল থাকছে তো ডিম থাকে না, ডিম থাকছে তো সোয়াবিন থাকে না, কোনোদিন আবার শুধু ভাত দিয়ে দিচ্ছে।
যখন অঙ্গনারী সেন্টার দিদিমণিকে জিজ্ঞাসা করবেন শুধু ভাত কেন, ওনারা বলছেন 4 মাস 5 মাস হয়ে গেল অঙ্গনারী সেন্টারে আমাদের সরকার কোনো বিল দিচ্ছে না। পড়াশোনার কোনো ব্যবস্থা নেই অঙ্গনারী সেন্টারগুলোতে, শিক্ষক নিয়োগ বন্ধ, প্রাইমারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, হাই স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আপনার গ্রামের হাই স্কুলগুলো যাবেন, দেখবেন আগে যেমন 40টা 45টা করে মাস্টার ছিল, এখন গ্রামে হাই স্কুলগুলোয় মাস্টার নেই। প্রাইমারি স্কুলগুলো যাবেন, মিড ডে মিলের খাবার আর খাওয়া যাচ্ছে না, মিড ডে মিলের মান কমে যাচ্ছে, মিড ডে মিলের টাকা বন্ধ হয়ে যাচ্ছে। প্রাইমারি স্কুলগুলোয় শিক্ষক নিয়োগ হচ্ছে না। শুধু তাই নয়, শিক্ষা ক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে আক্রমণ নয়, দেখেন কৃষি ক্ষেত্রে আক্রমণ নামিয়ে নিচ্ছে। যখন পশ্চিমবাংলায় বামপন্থী সরকার ছিল, ইউরিয়া ডিএপি কীটনাশকের দাম কম ছিল, বিদ্যুতের দাম কম ছিল, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কম ছিল, ফসলের দাম ছিল, ধানের দাম পেত, পাটের দাম পেত, সরষের দাম পেত। আর দিদিমণি আসার পরে সিঙ্গুর এলাকা শিল্প তৈরি করা জমিকে বন্ধ করে দিয়ে সেই এলাকায় সরিষা ছিটি দিয়ে দিদিমণি বললেন আবার চাষ হবে। মানুষকে ভুল বুঝালেন, পশ্চিমবাংলায় শিল্প হচ্ছে না, কলকারখানা হচ্ছে না। স্বাভাবিকভাবে আপনাদের কাছে অনুরোধ, সমস্ত এই দাবি নিয়ে আমরা 26 তারিখ কলকাতায় একটা সমাবেশ করতে চাইছি। সকলে আসুন। আর এই লড়াইটা শুধু কলকাতায় লড়লে হবে না, এই লড়াইটা গ্রামে লড়তে হবে, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যেতে হবে, ডেপুটেশন দিতে হবে, রাস্তাঘাটের দাবিতে আন্দোলন করতে হবে। কারণ এই লড়াইটা শুধু মা বোনদের সম্মান বাঁচানোর লড়াই নয়, মানুষের জীবন জীবিকা, হক, রুটি রুজি, আপনার ছেলের ভবিষ্যৎ, আপনার মেয়ের ভবিষ্যৎ, আপনার ছেলের পড়াশোনা, কৃষকের ফসলের দাম, বিদ্যুতের দাম কমাতে হবে। আজকে বিদ্যুতের দাম কেন, গ্যাসের দাম কেন কেন আপনাকে 40 টাকা কেজি আলু কিনতে হচ্ছে? এই সিঙ্গুর এলাকায় যখন আলু উঠে তখন 5 টাকা 10 টাকা কেজি আলু, সে আলুকে 40 টাকা কেজি কেন কিনতে হচ্ছে? সরকারের কেন নিয়ন্ত্রণ নয়? 100 দিনের কাজ বন্ধ, 100 দিনের কাজ এই বামফ্রন্ট চালু করেছিল, সে 100 দিনের কাজ বন্ধ করে দিলেন দিদিমণি এসে। মোদি আর দিদিমণি একই লাইনে চলছে। শুধু তাই নয়, আপনারা দেখবেন কোনো নতুন কলকারখানা নাই, নতুন কোনো শিল্প নাই, আপনার ছেলে কাজ পাচ্ছে না, পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে। এই সিঙ্গুর এলাকার ছেলেদেরকে পুনা, মহারাষ্ট্র, কেরালা, এমনকি চলে যেতে হচ্ছে গুজরাট কাজ করছে। অথচ এই সিঙ্গুরের কারখানা গুজরাটে তৈরি করলো মোদিরা, আর দিদিমণি কারখানাটা বন্ধ করলেন। আজকে যদি এখানে কারখানা হতো, আপনার এলাকার কোনো ছেলেকে বাইরে কাজ করে যেতে হতো না। তার কারণ ওই একটা শিল্পের পেছনে অনেক ছোট ছোট অনুসারী শিল্প তৈরি হতো, এই এলাকার অর্থনীতির উন্নতি করতে। কিন্তু সিঙ্গুর এলাকার অর্থনীতির উন্নতিকে ধ্বংস করতে এই বাংলার নাটক করে গ্রামের অর্থনীতি ভেঙে পড়ছে। মেয়েদেরকে বন্ধন, বিভিন্ন আশা প্রকল্প, বিভিন্ন জায়গা থেকে লোন নিতে হচ্ছে। মাইক্রো ফিন্যান্স কোম্পানিগুলো গ্রামে গ্রামে ঢুকে গিয়েছে। মাইক্রো ফিন্যান্স কোম্পানিগুলো 27% 28% হারে আপনার কাছে টাকা দিচ্ছে, যে সুদ নিচ্ছে 27% 28%। প্রতি কোনো জায়গায় সোমবার, কোনো জায়গায় মঙ্গলবার, কোনো জায়গায় বুধবার আপনাকে লোনের টাকা জমা দিতে হয়। অথচ বামফ্রন্ট সরকারের সময় স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছিল, সেখানে সরকার অল্প সুদে টাকা দিত, আর সেই টাকা নিয়ে মানুষকে স্বনির্ভর করার প্রকল্প দিয়েছিল। সেই স্বনির্ভর গোষ্ঠীগুলো আজকে তৃণমূলের আখড়ায় পরিণত হয়েছে, যেখানে গরিব মানুষের উপকার হচ্ছে না। কেন আপনাকে লোন নিতে হচ্ছে? আপনাকে লোন নিতে বাধ্য করছে কেন? আপনাকে মসুরির ডাল কিনতে 80 টাকায়, সরষের তেল কিনতেন বামফ্রন্ট সরকারের সময় 30 টাকা লিটার, সেই সরষের তেল কিনছেন আজকে 150 টাকা লিটার। আজকে 350 টাকা কেজি জিরে কিনতে হচ্ছে, 200 টাকা কেজি আদা কিনতে হচ্ছে, 400 টাকা কেজি রসুন কিনতে হচ্ছে, 50 টাকা কেজি পেঁয়াজ কিনতে হচ্ছে। সব জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে। দিদিমণি কোনো নিয়ম নেই, সব লড়াইটাকে একসঙ্গে লড়তে হয়। বামপন্থীরা ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। আসুন 26 তারিখে আমাদের লড়াইটাকে একসাথে লড়তে হবে। আর গ্রামে বামপন্থীদের পক্ষে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ছাত্র যুবক মহিলা পক্ষের পক্ষে আপনারা সবাই একসাথে আমরা লড়াইটা 26 তারিখ 11টা 14 ট্রেন এখান থেকে সবাই যেতে হবে, সবাইকে 11টা 14 ট্রেন। ঠিক আছে, আজকে এখানেই শেষ। লড়াই লড়তে হবে, যেতে হবে। যতক্ষণ না এই ধর্ষণের বিচার হচ্ছে ততক্ষণ সব মানুষকে একজোট হয়ে থাকতে হবে।